বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে সুস্বাগতম জানিয়ে শুরু করছি। আজকে সার্ভিং 3 লেকচার 4-এ আমরা যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব সেটির অধ্যায় 6 উলম্ব বাঁক। সড়কপথে বা রেলপথের বিপরীতমুখী দুটি লম্বালম্বী কোনো বিন্দুতে মিলিত হইলে যানবাহনে চলার সুবিধার্থে ঢাল দুটিকে বৃত্ত বা অধিবৃত্তের যে চাপের সাহায্যে যুক্ত করা হয় তাকে উলম্ব বাঁক বলা হয়। আমি যদি আবার রিপিট করি, তাহলে সড়কপথে বা রেলপথের বিপরীতমুখী দুটি লম্বালম্বী সড়ক বা ঢাল কোনো বিন্দুতে মিলিত হলে যানবাহন চলার সুবিধার্থে ঢাল দুটিকে বৃত্ত বা অধিবৃত্তের যে চাপের সাহায্যে যুক্ত করা হয় তাকে উলম্ব বাঁক বলে। রাস্তার এলিভেশন পরিবর্তন সহজতর করা এবং এলিভেশন পরিবর্তনকালে যাত্রীদের অস্বস্তি দূর করার জন্য উলম্ব বাঁক প্রয়োগ করা হয়। রাস্তার ঢাল পরিবর্তনের হার নির্ণয় করা। রাস্তার ঢালদ্বয়ের বীজগাণিতিক পার্থক্যকে বাঁকের দৈর্ঘ্য দিয়ে ভাগ করলে রাস্তার পরিবর্তনের হার পাওয়া যায়। আচ্ছা, অবতল বাঁক কি? অবতল বাঁক নিম্নলিখিত ক্ষেত্রে হয়ে থাকে: নিম্নমুখী ঢালের সাথে ঊর্ধ্বমুখী ঢাল মিলিত হলে, স্বল্প মাত্রার ঊর্ধ্বমুখী ঢালের সাথে অধিক মাত্রার ঊর্ধ্বমুখী ঢাল মিলিত হলে, আনুভূমিকের সাথে ঊর্ধ্বমুখী ঢাল মিলিত হলে, অধিক মাত্রার নিম্নমুখী ঢালের সাথে স্বল্প মাত্রার নিম্নমুখী ঢাল মিলিত হলে। এ ব্যাপারে আমরা পরবর্তীতে ফিগারের সাহায্যে খুব ভালোভাবে স্পষ্টকারে জিনিসটা জানার চেষ্টা করব। তাহলে উত্তল বাঁক অবতল বাঁকের সংজ্ঞা যদি আমরা দেই, উত্তল বাঁক হলো ঊর্ধ্বমুখী ঢালের সাথে নিম্নমুখী ঢাল মিলিত হয়ে উপরের দিকে বেঁকে যে বাঁক গঠন করে তাকে উত্তল বাঁক বলে। আচ্ছা, উত্তল বাঁকটা সাধারণত এইরকম দুটি ঢাল থাকলে আমরা এইরকম যে কার্ভ পাই সেটা হলো উত্তল বাঁক। এমনিভাবে নিম্নমুখী ঢালের সাথে ঊর্ধ্বমুখী ঢাল মিলিত হলে নিচের দিকে বেঁকে যে বাঁক গঠন করা হয় তাকে অবতল বাঁক বলা হয়। আমরা এটিরও ফিগারের সাহায্যে খুব পরিষ্কার হব। স্পর্শক সংশোধনী। উলম্ব বাঁকের স্পর্শকে কোনো নির্দিষ্ট বিন্দুর এলিভেশন হতে যে পরিমাণ উলম্ব দূরত্ব বাদ দিলে স্পর্শকের ওই বিন্দু বরাবর বাঁকের এলিভেশন পাওয়া যায়, ওই পরিমাণ দূরত্বকে স্পর্শকের ওই বিন্দুর স্পর্শক সংশোধনী বলা হয়। তাহলে আবার যদি রিপিট করি, স্পর্শক সংশোধনী কি? উলম্ব বাঁকের স্পর্শকে কোনো নির্দিষ্ট বিন্দুর এলিভেশন হতে যে পরিমাণ উলম্ব দূরত্ব বাদ দিলে স্পর্শকের ওই বিন্দু বরাবর বাঁকের এলিভেশন পাওয়া যায়, ওই পরিমাণ দূরত্বকে স্পর্শকের ওই বিন্দুর স্পর্শক সংশোধনী বলা হয়। যেটি বলছিলাম যে উলম্ব বাঁক ও উলম্ব বাঁকের উত্তল বাঁক আর অবতল বাঁক কখন কিভাবে সৃষ্টি হয় এবং ফিগারগুলো কি কি। তাহলে আমরা 4টি ফিগার দেখছি উত্তল বাঁকের ক্ষেত্রে, 4টি ফিগার দেখছি অবতল বাঁকের ক্ষেত্রে। যখন আমরা যদি রিভিউ করি ব্যাপারটা, যখন একটি ঊর্ধ্বমুখী ঢাল অর্থাৎ প্লাস গ্রেডিয়েন্ট যখন নিম্নমুখী ঢালের সহিত G2 আছে নিম্নমুখী, দুইটি
ঢাল যখন মিলিত হয় তখন যে বাঁকটা সৃষ্টি হয় এটাকে আমরা উত্তল বাঁক বলছি, প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত, যখন একটি ঊর্ধ্বমুখী ঢাল, এটা অধিক মাত্রার ঊর্ধ্বমুখী ঢাল বলা হয়, এবং আরেকটি স্বল্প মাত্রার ঊর্ধ্বমুখী ঢাল, এটা ঊর্ধ্বমুখী ঢাল, অর্থাৎ দুইটাই প্লাস, একটা অধিক মাত্রা বলা হয়েছে, মাত্রা বেশি, আর একটা মাত্রা কম। যখন এরকম দুইটি ঢাল মিলিত হয় তখন যে বাঁকটার সৃষ্টি হয় সেটাও কিন্তু আমরা দেখছি উত্তল বাঁক। আচ্ছা, তৃতীয়ত, যখন একটি আনুভূমিক অর্থাৎ প্লাস মাইনাস যদি কিছুই না থাকে সেক্ষেত্রে আমরা প্লাস ধরি, সেটা আনুভূমিক, জিরো গ্রেডিয়েন্ট বা প্লাস গ্রেডিয়েন্ট যাই বলি না কেন, একটি নিম্নমুখী ঢালের সঙ্গে মিলিত হয় তখন কি ঢাল হবে? সেটা উত্তল ঢাল হবে। চতুর্থ শর্ত, যখন একটি নিম্নমুখী ঢাল, এটা স্বল্প মাত্রার নিম্নমুখী ঢাল, অধিক মাত্রার নিম্নমুখী ঢাল G2, আচ্ছা G1 হলো স্বল্প মাত্রার নিম্নমুখী ঢাল, G2 হলো অধিক মাত্রা নিম্নমুখী ঢালের সাথে মিলিত হয়, তখন যে বাঁকটা উৎপন্ন হয় সেটাও উত্তল বাঁক। আমরা যদি রিভিউ করি খুব শর্টকাটে, সেটা হলো যে উত্তল বাঁক সৃষ্টি হওয়ার কারণ চারটি। সেটি হলো, প্রথমত, একটি G1 ঊর্ধ্বমুখী ঢালের সাথে G2 নিম্নমুখী ঢাল মিলিত হলে উত্তল বাঁক সৃষ্টি হয়। যখন অধিক মাত্রার ঊর্ধ্বমুখী ঢালের সহিত G1 স্বল্প মাত্রার ঊর্ধ্বমুখী ঢালের সহিত G2 যেটা দেওয়া আছে সেটা মিলিত হয়, তখন উত্তল বাঁক তৈরি হয়। যখন অনুভূমিক ঢালের সহিত নিম্নমুখী ঢাল মিলিত হয় তখন উত্তল বাঁক সৃষ্টি হয়। যখন স্বল্প মাত্রার G1 অর্থাৎ স্বল্প মাত্রার ঢালের সহিত, এটা নিম্নমুখী ঢালের সহিত, অর্থাৎ স্বল্প মাত্রা নিম্নমুখী ঢালের সহিত অধিক মাত্রা নিম্নমুখী ঢাল মিলিত হয় তখনও উত্তল বাঁক সৃষ্টি হয়। ঠিক এর বিপরীতটাই হলো অবতল বাঁক। যখন একটি নিম্নমুখী ঢালের সহিত একটি ঊর্ধ্বমুখী ঢাল মিলিত হয় তখন সেটা অবতল বাঁক। লক্ষ্য করো, এটির 1 নম্বর ফিগারের ঠিক বিপরীত চিত্র হলো 5 নম্বর ফিগার। এরকমভাবে 6, 7, 8 যদি আমরা রিপিট করি, 6 নম্বরটা কি বলা যাবে? একটি স্বল্প মাত্রার নিম্নমুখী এটার মাত্রা অধিক মাত্রাই বলা যায়, একটু অধিক মাত্রার নিম্নমুখী ঢালের সহিত যদি স্বল্প মাত্রার নিম্নমুখী ঢাল মিলিত হয় তখনও কিন্তু উত্তল বাঁক সৃষ্টি হয়। আবার যদি বলি যে একটি নিম্নমুখী ঢালের সহিত যদি একটি ঊর্ধ্বমুখী ঢাল মিলিত হয় তখনও অবতল বাঁক সৃষ্টি হয়। আবার যদি এইখানে একটা নিম্নমুখী ঢাল অথবা এই জায়গাটায় আমরা বলি ঊর্ধ্বমুখী, অথবা এটা যদি জিরো গ্রেডিয়েন্টে থাকে, আনুভূমিকের সাথে মিলিত হয় তখনও কিন্তু এটা কি হয়? অবতল বাঁক সৃষ্টি হয়। আবার যখন এটা ঊর্ধ্বমুখী মানে এটা যদি মাত্রা, এটা G1 G2 মাত্রা বিচারে G1 এর চেয়ে G2 এর মাত্রা বেশি, তখন আমরা এভাবে বলতে পারি, যদি স্বল্প মাত্রার ঊর্ধ্বমুখী ঢালের সহিত অধিক মাত্রার ঊর্ধ্বমুখী ঢাল মিলিত হয় তখনও অবতল বাঁক তৈরি হয়। অল ওভার 1 নম্বর চিত্র থেকে 8 নম্বর চিত্র, এই 1 থেকে 4 ভালো করে যদি বুঝে পড়ো, ঠিক তার বিপরীত চিত্রটাই অবতল বাঁক 5 থেকে 8 পর্যন্ত। তো এটি মনে রাখাও সহজ হবে।
আর প্রথমত কয়েকবার পড়ার সাথে সাথে এটা নিজে ড্র করে নিজের মনের মধ্যে এঁকে নিতে হবে, তাহলে বোধ করি জিনিসটা খুব ইজিয়ার হবে। এই অবতল বাগ উত্তল বাগ কি, এটা সংজ্ঞা সহিত কিভাবে এটা উৎপন্ন হয় চিত্রসহ বর্ণনা তোমাদের প্রায়ই এই পরীক্ষায় এই কোশ্চেনটা চাওয়া হয় এবং এটা আসে, সুতরাং এটার ইম্পর্টেন্সে দিয়ে পড়বে। বোধ করি এটা যদি বোঝো তোমরা তাহলে এই সম্বন্ধে ম্যাথমেটিক্যাল যে টার্মগুলো সেটা সলিউশন করা খুব ইজি হবে। তো আমরা একটা প্রবলেম দেখছি। প্রবলেমটা এরকম, 2% প্লাস আছে, তাহলে ঊর্ধ্বমুখী ঢালের সহিত 3% নিম্নমুখী ঢাল দুটি যদি একই বিন্দুতে মিলিত হয় বা মিলিত হয়েছে, পি বিন্দুতে চেইনএস ও আর এল যথাক্রমে দেওয়া আছে 1200 মিটার ও 95 মিটার। আচ্ছা, ওইগুলোকে একটি উলম্ব বাঁক দিয়ে সংযুক্ত করতে হবে। আর বাঁকের উপরে বিভিন্ন বিন্দুর আর এল নির্ণয় করতে হবে। ঢাল পরিবর্তনের হার দেওয়া আছে 0.1%। তাহলে এক্ষেত্রে যে কোনো ম্যাথমেটিক্যাল টার্ম করার আগে আমাদের দেখতে হয় যে কি আছে, অর্থাৎ কি দেওয়া আছে আর কি বের করতে হবে। এটা যদি স্পেসিফিক করতে পারো, প্রক্রিয়াটা মোটামুটি একই রকম। প্রক্রিয়া অনুযায়ী জাস্ট এই যে এই দেওয়া আছে ফিগার কিন্তু দেওয়া থাকবে না, তো ফিগারটা তোমার দেওয়া আছে সাথে সাথে ফিগারটা তোমাকে ড্র করতে হবে। ও এই বাঁকে এই জিনিসটা দেওয়া আছে, তাহলে বিভিন্ন বিন্দুর আর এল, যেমন তোমার স্পর্শক বিন্দুর আর এল, ছেদ বিন্দুর আর এল, বাঁকের মধ্যবিন্দুর আর এল, স্পর্শক বিন্দু T1 T2 আর এল, এইসব চাইছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে এটা এইভাবে নির্ণয় করা যাবে। তাহলে সবচেয়ে বড় কথা যে যেটা দেওয়া আছে সেটা স্পেসিফিক করতে হবে, এবং যেটা দেওয়া নাই চাইছে সেটা তোমার বুঝে নিতে হবে ও এটা চাইছে। ওকে, তাহলে সলিউশনটা এরকম। তাহলে দেওয়া আছে আমাদের G1 দেওয়া আছে, G2 দেওয়া আছে, পি বিন্দুর চেইন এজ দেওয়া আছে, অর্থাৎ ছেদ বিন্দুর চেইন এজ দেওয়া আছে, পি বিন্দুর চেইন এজ আচ্ছা পি বিন্দুর চেইন এজ দেওয়া আছে, পি বিন্দুর আর এল দেওয়া আছে, কিন্তু এটা এখানে একটু ভুল আছে। যাই হোক, পি বিন্দুর আর এল হবে কত, 95 মিটার। আচ্ছা, মনে করি 20 মিটার চেইন ব্যবহার করা হয়েছে, তাহলে উলম্ব বাঁকের দৈর্ঘ্য হবে, একটা সূত্র আছে তোমাদের, এল সমান সমান G1 মাইনাস G2 ডিভাইডেড বাই এটা এই যে ঢাল পরিবর্তনের হার 0.1% গুণন, আসলে এটা যত মিটার চেইন ব্যবহার করবে তত দিয়ে গুণ হবে। যদি তুমি 20 মিটার চেইন এখানে ধরা আছে 20 মিটার চেইন, তাহলে এটা 30-এর জায়গায় এখানে 20 হবে। এটা খুবই লক্ষণীয়, এই জায়গায় কিন্তু এটা ভুল দেওয়া আছে, এটা বুঝতে হবে তোমাদের। তাহলে G1 মাইনাস G2, আচ্ছা মাইনাস ভিতরে উইদিন ব্র্যাকেটে এইটা ভিতরের G2 এইটা বুঝতে হবে, কিন্তু না হলে অঙ্ক ভুল হয়ে যাবে। ভাগ হলো ঢাল পরিবর্তনের হার 0.1%। আচ্ছা, গুণন কত, চেইন এস 20 মিটার চেইন, তাহলে সব মিলে হলো কত, এল সমান সমান 1000 মিটার, যদি ক্যালকুলেশন এটা ঠিক থাকে। তাহলে বাঁকের শীর্ষবিন্দু এফ এর উভয় দিকে বাঁকের দৈর্ঘ্য হবে ছোট এল, ছোট এল সমান সমান এল ডিভাইডেড বাই 2, এটা 500 মিটার। তাহলে প্রথম স্পর্শক বিন্দুর চেইন এস কি হবে, T1, প্রথম স্পর্শক বিন্দুর চেইন এস কি হবে, ছেদ বিন্দু চেইন এস মাইনাস এই ছোট এলটা 500 সমান সমান কত হবে, 700 মিটার। এমনিভাবে দ্বিতীয় স্পর্শক বিন্দুর চেইন এস কি হবে, T2 সমান সমান ছেদ বিন্দুর চেইন এস কত, এই যেটা, আচ্ছা ছেদ বিন্দুর চেইন এস প্লাস L2 স্পর্শক বিন্দুর চেইন এস হয়ে গেল আমাদের। আচ্ছা, প্রথম স্পর্শক বিন্দুর আর এল কত হবে, T1 ছেদ বিন্দুর আর এল মাইনাস G1 ডিভাইডেড বাই 100 গুণন এল। আচ্ছা, এইটা একটা সূত্র মনে রাখতে হবে, ছেদ বিন্দুর আর এল মাইনাস
G1 ডিভাইড, অর্থাৎ ঢাল পরিবর্তনের হার দেওয়া আছে আর কতটুকু জায়গার জন্য ঢাল এতটুকু, তাহলে সেটা এরকম ক্যালকুলেশন করার পাওয়া যাবে 85 মিটার। তাহলে দ্বিতীয় স্পর্শক বিন্দুর আরএল এইরকমভাবে এটাও মানে লক্ষ্য রাখো যে দুইটাই নিচের দিকে, তাহলে দুইটাই মাইনাস হচ্ছে, তাহলে এটাও এরকম নিম্নমুখী মানে 3% দেখে আসলে কত হয় 3/100 গুণন ওই যে যতটুকু জায়গার জন্য, কতটুকু জায়গার জন্য 500, তাহলে এটা 80 মিটার। T1 ও T2 এর সংযোগকারী সরলরেখার মধ্যবিন্দু ই এর আরএল হবে, তাহলে ই এর আরএল হবে টি এর আরএল, T1 এর আরএল প্লাস T2 এর আরএল ভাগ 2 সমান সমান এত। তাহলে বাকির শীর্ষবিন্দু এফ এর আরএল হবে, শীর্ষবিন্দু এফ এর আরএল কত, তাহলে পি এর আরএল প্লাস ই এর আরএল, পি এর আরএল প্লাস ই এর আরএল ভাগ 2, এটা অ্যাভারেজ মান হয়ে যায়, এটা সাধারণত অ্যাভারেজ হাইট হয়ে যাবে 88.75 মিটার। বাকির শীর্ষবিন্দু এফ এর চেইনেস, বাকির শীর্ষবিন্দু এফ এর চেইনেসটা হবে T1 এর চেইনেস প্লাস এল। আচ্ছা, আর এল আর চেইনেস এর ব্যাপারটা খুব ক্লিয়ার হতে হবে, কখন আর এল যাচ্ছে কখন চেইনেস যাচ্ছে, কারণ আমরা বাঁক যখন মাপি তখন T1 থেকে T2 দিকে যাই, তাহলে চেইনেস হবে কি T1 এর চেইনেস প্লাস ছোট এল। এই ছিল বিভিন্ন বিন্দুর আর এল চেইন নির্ণয় করার পদ্ধতিগুলো। তোমরা দু একটি অঙ্ক সুন্দর করে বুঝে পড়লেই হয়ে যাবে। সবচেয়ে বড় কথা যেটি বলছি যে এই 2% এটা প্লাস ঊর্ধ্বমুখী ঢালের সাথে কত পার্সেন্ট, 3%, আর নিম্নমুখী ঢাল মিলিত হলে, তাহলে যেই ঊর্ধ্বমুখী আর নিম্নমুখী, তাহলে বুঝতে হবে এটা উত্তল ভাগ এবং ফিগারটা হবে এরকম। ফিগারটা কিন্তু নিজের মনের মধ্যে নিতে হবে, তারপরে সলিউশনগুলো করতে হবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আরও যে প্রবলেমগুলো আছে সেগুলো দেখে নেবে, এবং যেখানে প্রবলেম মনে করো সত্যিই প্রবলেম আর সলিউশন করতে পারছো না, বন্ধু বান্ধবের সঙ্গে ডিসকাস করবে, তাও পাচ্ছ না, তখন আমার সঙ্গে যোগাযোগ করবে। তো আরেকটি প্রবলেম এখানে দেখানো আছে, সেটা হলো দেখো এটা নিম্নমুখী ঢালের পাশে মাইনাস আছে, নিম্নমুখী 2% নিম্নমুখী ঢাল প্লাস 4% ঊর্ধ্বমুখী ঢাল মিলিত হয়েছে। আর এল কত, ছেদবিন্দুর আর এল দেওয়া আছে 110, স্পর্শক বিন্দু দুটির আর এল নির্ণয় করো, এটা তোমাদের সালের কোশ্চেনেও এসেছিল। তাহলে ঢালটা তোমার মনের মধ্যে যেটা বললাম মনের মধ্যে আগে নিতে হবে। তাহলে স্পর্শক বিন্দু দুইটার আর এল চাইছে, তাহলে ছেদবিন্দুর আর এল দেওয়া আছে, দেখো ছেদবিন্দুর আর এল কিন্তু নিচে আছে, মানে এটা কিন্তু নিচে, আর এল মানে যত উঁচু জায়গা হবে আর এল তত বাড়বে। তাহলে এই জিনিসগুলো কনসেপ্ট যদি তোমার এটা যদি এটা অবতল বাঁক, কিন্তু যদি এটা উল্টোটা মনে করে নিতে তাহলে কিন্তু তোমার অঙ্ক ভুল হবে। তাহলে দেওয়া আছে G1 সমান সমান এত, G2 দেওয়া আছে, এই দুটি বা সুন্দর করে ড্র করে নিলা, আর এল দেওয়া আছে ছেদবিন্দুর আর এল, এটা ছেদবিন্দুর নিম্নমুখী। তাহলে ঢাল পরিবর্তনের হার এটা ধরে নাও পয়েন্ট, ঢাল পরিবর্তনের হার যেহেতু দেওয়া নাই 0.1%, 20 মিটার চেইন। তাহলে সূত্র আগেরটাই, উলম্ব বক্রের ক্ষেত্রে এল সমান সমান G1 মাইনাস G2 আর ঢাল পরিবর্তনের হার গুণন 20, ব্যাস G1 মাইনাস এটা সূত্রের প্লাস মাইনাস গুণন এটা কত হলো, উলম্ব বক্রের দৈর্ঘ্য হলো 120 মিটার। তাহলে শীর্ষবিন্দু এফ এর উভয় দিকে বাঁকের দৈর্ঘ্য হবে ছোট এল, এল ডিভাইডেড বাই 2, কত হবে 60 মিটার। তাহলে প্রথমে স্পর্শক বিন্দুর আর এল T1 সমান সমান হবে ছেদবিন্দুর আর এল মাইনাস, ছেদবিন্দুর আর এল মাইনাস হবে না প্লাস হবে, এইটা কিছুক্ষণ আগেই আমি বলেছি। স্পর্শক বিন্দুর আর এল বের করছো, ছেদবিন্দুর আর এল এর চেয়ে এটা উঁচুতে, তাহলে অবশ্যই ছেদবিন্দুর আর এল প্লাস G1 ডিভাইডেড বাই 100 গুণন এল হবে। তাহলে এটা ক্যালকুলেশন করে আসছে 110.12 মিটার। এমনিভাবে দ্বিতীয় স্পর্শক বিন্দু কিন্তু ছেদবিন্দুর চেয়ে উপরে, তাহলে কি হবে, দ্বিতীয় স্পর্শক বিন্দুর আর এল T2 110 প্লাস G2 যেটা দেওয়া আছে গুণন কি হবে
60, ছোট এল 110.24 মিটার। দেখো অঙ্কটা খুবই সোজা, জাস্ট খালি বুঝতে হবে, ফিগারটা মনের মধ্যে নিতে হবে। এমনিভাবে অন্য অন্য ম্যাথগুলোও তোমরা সলিউশন করবে, আশা করছি খুব ভালোভাবে এটা শেষ করতে পারবে। আচ্ছা, যে যে ক্ষেত্রে উলম্ব বাঁক ব্যবহার করা হয়, তাহলে অবতল বাঁক নিম্নলিখিত ক্ষেত্রে হয়ে থাকে, আমরা ইতিমধ্যে কিন্তু জেনে গেছি ব্যাপারটা, তারপর আমরা রিপিট করছি। ঊর্ধ্বমুখী ঢালের সাথে নিম্নমুখী ঢাল মিলিত হলে, অধিক মাত্রার ঊর্ধ্বমুখী ঢালের সাথে স্বল্প মাত্রার ঊর্ধ্বমুখী ঢাল মিলিত হলে, আচ্ছা আনুভূমিকের সাথে নিম্নমুখী ঢাল মিলিত হলে, স্বল্প মাত্রার নিম্নমুখী ঢালের সাথে অধিক মাত্রার নিম্নমুখী ঢাল মিলিত হলে। আচ্ছা, ঢাল। তো জরিপ কাজে ঢাল বলতে কোনো রেখার সুষম হারে ঊর্ধ্বমুখী আরোহণ বা নিম্নমুখী অবতরণকে বোঝায়। সড়ক বা রেলপথের ঢাল প্রকাশ। তাহলে সড়ক বা রেলপথের ঢালকে প্রকাশ করা হয় শতকরা হারে। এক শতকরা হারে প্রকাশ করা হয়, অনুপাতিক হারে প্রকাশ করা হয়। আচ্ছা, কর্ড গ্রেডিয়েন্ট বা জ্যা ঢাল কি? উলম্ব বাঁকের পরপর ধারাবাহিক বিন্দুসমূহের উচ্চতর পার্থক্যকে কর্ড গ্রেডিয়েন্ট বলে। আচ্ছা, এই পর্যায়ে আমরা অধ্যায় 7 নিয়ে আলোচনা করব। অধ্যায় 7, প্ল্যান বা অ্যালাইনমেন্ট সংস্থাপনের ধারণা। এটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। আসলে যে কাজটি আমাদের বাস্তবসম্মত, যে কাজ আমরা করি, সেটাই হলো সঠিকভাবে একটি বাস্তু সংস্থাপন, যেটা বলে একটি প্ল্যান মাফিক সঠিক মাপ অনুযায়ী তোমার কোন প্রত্যেকটি কলামের কর্ণ, প্রত্যেকটি কলামের সাইড, যে ডিস্টেন্সগুলা যেগুলা ছাড়তে হয়, সেগুলো সঠিকভাবে প্রত্যেকটি ফুটিং সংস্থাপন করা, ফুটিংয়ের মাটি কাটা, এই দাগটা দেওয়া, এগুলো আসলে আমাদের এই সার্ভিংয়েরই একটা পার্ট, সঠিকভাবে সংস্থাপন করতে পারাটা। তো সংস্থাপন কাজ কি? পরিকল্পনা অনুযায়ী কোনো প্রকল্প কাঠামো, যেমন দালান, ব্রিজ, কালভার্ট, সুড়ঙ্গ পথ ইত্যাদি নির্ধারিত স্থানে করার জন্য যে ভিত্তি বা অ্যালাইনমেন্ট নকশা অনুযায়ী ভূমিতে সঠিকভাবে চিহ্নিত করা হয় বা চিহ্নিত করার কৌশলকে সংস্থাপন কাজ বলে। বাস্তু সংস্থাপন কি? নকশাকার বা স্থপতি প্রদত্ত ইমারত বা দালান কোটার প্ল্যান বা নকশা হতে তাদের প্রদত্ত পরিমাপ ও তথ্যাদি অনুযায়ী এর ভিত্তি বা বুনিয়াদের খাদের মাটি খননের জন্য নির্ভুল ও সঠিকভাবে ভূমিতে ভিত্তির পরিসীমা চিহ্নিত করা বা দাগ দেওয়াকে বাস্তু সংস্থাপন বলে। আমি আবারও একটু রিপিট করছি ব্যাপারটা। তাহলে বাস্তু সংস্থাপন কি? নকশাকার কি? আর্কিটেক্ট। আসলে আর্কিটেক্ট বা স্থপতি যাই বলি না কেন, আর্কিটেক্ট প্রদত্ত আর্কিটেক্ট অথবা ইঞ্জিনিয়ার প্রদত্ত ইমারত বা দালান কোঠার প্ল্যান বা নকশা হতে তাদের প্রদত্ত পরিমাপ ও তথ্যাদি অনুযায়ী এর ভিত্তি বা বুনিয়াদের খাদের মাটি খননের জন্য নির্ভুল ও সঠিকভাবে ভূমিতে ভিত্তির পরিসীমা চিহ্নিত করা বা দাগ দেওয়াকে কি বলি আমরা? বাস্তু সংস্থাপন বলা হয়। আচ্ছা, দাগমারি কি? ইমারতের মধ্যম রেখা বরাবর উভয় প্রান্তে খুঁটি বসানোর পর উভয় পাশে ভিত্তি প্রস্থের অর্ধেক মাপ নিয়ে খুঁটি দেওয়ার পর সুতলি টানিয়ে ওলনের সাহায্যে সুতলি বরাবর কিছু দূর পর পর কোদাল দিয়ে দাগ দেওয়া হয়। পরে পুরো রেখাটিকে কোদাল দিয়ে দাগ দেওয়া হয় এবং গুঁড়া চুন দিয়ে চিহ্নিত করা হয়। একে দাগমারি বলে। আবারও যদি রিপিট করি, তাহলে ইমারতের মধ্যম রেখা বরাবর উভয় প্রান্তে খুঁটি বসানোর পর উভয় পাশে ভিত্তি প্রস্থের অর্ধেক মাপ নিয়ে খুঁটি দেওয়ার পর সুতলি টানিয়ে ওলনের সাহায্যে সুতলি বরাবর কিছু দূর পর পর কোদাল দিয়ে দাগ দেওয়া হয়।
পরে পুরো রেখাটি কোদাল দিয়ে দাগ দেওয়া হয় এবং গুড়াচুন দিয়ে চিহ্নিত করা হয়, একে দাগমারি বলে। বাস্তু সংস্থাপনের নিমিত্তে ভিত্তির খাত প্ল্যান মোতাবেক খনন কার্য পরিচালনা করার জন্য খাদের প্রকৃত পরিসীমা নির্ভুলভাবে বা সঠিকভাবে মাটিতে চিহ্নিত করার জন্য দাগমারি দেওয়া হয়। গৃহ সংস্থাপন পরিকল্পনা অনুযায়ী কোনো গৃহ নির্মাণ করতে হলে স্থপতি বা পরিকল্পনাবিদ কর্তৃক প্রণীত নকশা মোতাবেক ভূমিতে পরিকল্পিত কাঠামোটির বুনিয়াদ বা ভিত্তির পরিসীমা দাগ দেয়া বা চিহ্নিত করাকে গৃহ সংস্থাপন বলে। সড়কের অ্যালাইনমেন্ট কোনো এলাকার যে স্থানের ওপর সড়ক নির্মাণ করা হবে, নকশায় ওই স্থানে প্রস্তাবিত সড়কের কেন্দ্রীয় রেখা এঁকে দেওয়া হয়। আচ্ছা, নকশার ওই রেখাকেই সড়কের অ্যালাইনমেন্ট বলা হয়। আমি আবারও রিপিট করছি, সড়কের অ্যালাইনমেন্ট কোনো এলাকার যে স্থানের ওপর সড়ক নির্মাণ করা হবে, নকশায় ওই স্থানের প্রস্তাবিত সড়কের কেন্দ্রীয় রেখা এঁকে দেখানো হয়। আচ্ছা, নকশায় ওই রেখাকে সড়কের অ্যালাইনমেন্ট বলা হয়। এটা আমরা পড়েছি অলরেডি বাটার বোর্ডকে। আচ্ছা, বাটার বোর্ড যুক্তরাজ্যে বাস্তু সংস্থাপন কাজে বাটার বোর্ড ব্যবহার করা হয়। 2.5 সেন্টিমিটার গুণন 10 সেন্টিমিটার কাঠের ফালি, 5 সেন্টিমিটার গুণন 10 সেন্টিমিটার খুঁটি মাথায় পেরেক দিয়ে আটকিয়ে যে বাটার বোর্ড তৈরি করা হয়। তাহলে আবারও রিপিট করছি, যুক্তরাষ্ট্রে বাস্তু সংস্থাপন কাজে বাটার বোর্ড ব্যবহার করা হয়। সাধারণত 2.5 গুণন 10 সেন্টিমিটার কাঠের ফালি, 5 সেন্টিমিটার গুণন 10 সেন্টিমিটার খুঁটির মাথায় পেরেক দিয়ে আটকিয়ে বাটার বোর্ড তৈরি করা হয়। আচ্ছা, বাটার বোর্ডের ওপর প্রান্তে তার কাটা ঢুকিয়ে 2 তার কাটার মধ্যে সুতলি টানা দিয়ে বেঁধে ইমারত রেখা চিহ্নিত করা হয়। পরে বাস্তু সংস্থাপনের কাজ যথারীতি সম্পন্ন করা হয়। যে গৃহ সংস্থাপনের উদ্দেশ্য, গৃহ সংস্থাপনের উদ্দেশ্যগুলো নিচে উল্লেখ করা হলো। পরিকল্পনা অনুযায়ী গৃহের কক্ষগুলো দৈর্ঘ্য প্রস্থ সহ প্রত্যেকটি অংশের বুনিয়াদ বা ভিত্তির পরিসীমা সুবিধা মতো অবস্থান নিশ্চিত করার জন্য আসলে। খ, সম্পূর্ণ জমিকে সর্বোচ্চ সুবিধাজনকভাবে ব্যবহারের জন্য। গ, সাধারণ শ্রমিকের দ্বারা মাটি ভরাট বা খননে বিঘ্নতা মুক্তকরণের জন্য। ঘ, নির্মাণ বিধি অনুসরণের জন্য। আমি যদি আরেকবার রিপিট করি, জিনিসটা ভালো লাগবে আশা করছি। গৃহ সংস্থাপনের উদ্দেশ্যগুলো নিচে দেওয়া হলো। তাহলে কি কি কারণে কি কি উদ্দেশ্যে গৃহ সংস্থাপন করা হয়। ক, পরিকল্পনা অনুযায়ী গৃহের কক্ষগুলো দৈর্ঘ্য প্রস্থ সহ প্রত্যেক অংশের বুনিয়াদ বা ভিত্তির পরিসীমা সুবিধা মতো অবস্থানে নিশ্চিত করার জন্য। খ, সম্পূর্ণ জমিকে সর্বোচ্চ সুবিধাজনকভাবে ব্যবহারের জন্য। গ, সাধারণ শ্রমিকের দ্বারা মাটি ভরাট বা খননে বিঘ্নতা মুক্ত রাখার জন্য আসলে। ঘ, নির্মাণ বিধি অনুসরণের জন্য। আচ্ছা, ইমারত বা সড়কের বিভিন্ন অংশের আরএল দেওয়ার প্রক্রিয়া। এটা সাধারণত আমরা টোটাল স্টেশন দ্বারা দিয়ে থাকি। তাহলে প্রক্রিয়াটা আমরা যখন হাতে কলমে করব তখন আরও ক্লিয়ার হবে। তবে এখানে যেভাবে দেওয়া আছে সেটা একটু রিপিট করছি তোমাদের। ইমারত বা সড়কের বিভিন্ন অংশে আরএল দেওয়ার প্রক্রিয়া 3টি, যথা সুতলি বা স্প্রিট লেবেলের সাহায্যে। খ, পানি ভর্তি নমনীয় স্বচ্ছ প্লাস্টিক পাইপের সাহায্যে। আচ্ছা, গ, স্টাফ ও লেবেল যন্ত্রের সাহায্যে। তাহলে সময় মতো আমরা এটা হাতে কলমে করে দেখে নিব। তো ধন্যবাদ
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা এই পর্যায়ে ষষ্ঠ ও সপ্তম অধ্যায় আমরা শেষ করলাম। তো সপ্তম অধ্যায় পর্যন্ত আশা করছি তোমরা ভালোভাবে শেষ করেছো। অষ্টম অধ্যায়ের পরেই আমাদের মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেগুলার যার জন্য সবাই অধীর আগ্রহে বসে আছো বোধ করি, সেই টোটাল স্টেশনের হাতে খড়ি আমরা শুরু করব। সুতরাং তোমরা খুব মনোযোগের সহিত যে প্রিপারেটরি ওয়ার্কগুলো আছে সেগুলো তোমরা সেরে নাও, এবং সবাই বোধ করি এ পর্যন্ত যা হয়েছে সেগুলা ভালো মতো পড়বে, এবং সপ্তম অধ্যায় পর্যন্ত তোমাদের আগামী ক্লাস থেকে প্রথমত 1 থেকে 3 চ্যাপ্টার, পরবর্তীতে চতুর্থ চ্যাপ্টার থেকে সপ্তম চ্যাপ্টার, এইভাবে 2টি ক্লাস টেস্ট হবে। সেভাবে তোমরা প্রিপারেশন নিয়ে থাকবে, এবং এই মাসেই খুব সম্ভবত তোমাদের মিড টার্ম পরীক্ষার ডেট ঘোষণা হবে। সেই অনুযায়ী তোমরা নিজেদেরকে প্রিপেয়ার করো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করছি। আল্লাহ হাফেজ।